গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। 24 ঘন্টা নিহত আর অন্তত 40 জন। এদিকে যুদ্ধবিরতি জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ, আগাম নির্বাচনের দাবি। দ্বিতীয় ধাপে গড়ল ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। জালিলি পেজেশকিয়ানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এদিকে বাইডেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, সরে যাওয়ার আহ্বান জানালো নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড। নাইজেরিয়া একাধিক আত্মঘাতী হামলায় নিহত 18 জন, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এসব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 37,834 জন ফিলিস্তিনি নিহত হলেন। এদিকে গাজা শহরের পূর্বে সুজা এলাকায় অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার এক বিবৃতিতে তারা দাবি করে সেখানে একই সাথে স্থল ও বিমান অভিযান চলছে। গাজার সুজা এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলির সাথে ইসরায়েলি সেনাদের যুদ্ধে 2 জন ইসরায়েলি সেনা নিহতও হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এলাকাটিতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর আগে সাধারণ জনগণকে সুজা এলাকার বাসিন্দাদের সালাহ আল দিন রাস্তা ধরে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে হামাস। যুদ্ধবন্ধে তারা আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছে গোষ্ঠীটি। লেবাননে অবস্থান করা হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান শনিবার বলেছেন, প্রায় 9 মাসের সংঘাতের অবসানে যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে এখনও প্রস্তুত তারা। লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান ইসরায়েলের শর্ত মেনে নিতে হামাসের উপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। যুদ্ধবিরতির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সমর্থিত আরব মধ্যস্থকারীদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গাজায় সংঘাতরত দুপক্ষই এই অচল অবস্থার জন্য একে অপরকে দায়ী করেছে। গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্ত করতে এবং যুদ্ধবিরতি চুক্তি করার দাবিতে আবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। আন্দোলনের আয়োজকরা জানান 1 লাখের বেশি ইসরায়েলি বিক্ষোভ শনিবারের মিছিলে যোগ দিয়ে নেতানিয়াহুর পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাজপথ। গাজায় হামাসের কাছে থাকা জিম্মিদের বাঁচানোর এবং যুদ্ধবিরতি চুক্তি করতে সরকারের প্রতি দাবি জানান আন্দোলনকারীরা। তেল আবিবে সরকার বিরোধী এই বিক্ষোভের আয়োজকরা অনুমান করছেন 1,30,000 ইসরায়েলি শনিবার রাতের এই বিক্ষোভে যোগ দিয়ে শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে নিরাপত্তা বাহিনী। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধস্তাধস্তি হয়। নেতানিয়াহুকে আবার চুক্তিটিকে নষ্ট করতে দেবেন না। যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য নেতানিয়াহুর জেদ আমাদের এবং আমাদের প্রিয়জনদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজায় আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জনগণের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন। যুদ্ধ চালিয়ে যাওয়া মানে গাজায় আটক থাকা বন্দীদের মৃত্যুর মুখে ছেড়ে দেয়া। জনগণ বোঝে নেতানিয়াহু ব্যক্তিগত কারণে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন, কারণ চুক্তিতে পৌঁছালে ইসরায়েলে আগাম নির্বাচন হবে এবং তার শাসনের অবসান ঘটবে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশ সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। প্রতিবার শেষ মুহূর্তে সব সমঝোতা নস্যাৎ করে দেন নেতানিয়াহু। পরবর্তী চুক্তি আটকে দেওয়া থেকে অবশ্যই তাকে থামাতে হবে। আমাদের প্রিয়জনদের ঘরে ফিরে আসার সুযোগ দিতে হবে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ইসরায়েল। সৃষ্টি ঘটক, ৭১। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের সামনে তীর হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আহত পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। সোমবার দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত ওই কর্মকর্তাকে লক্ষ্য করে তীর ছুড়েন হামলাকারী। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হন। পরে এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ড্যাসিক এটিকে সার্বিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বলেন। এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে এগিয়েছিলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, আর দ্বিতীয় অবস্থানে আছেন কট্টরপন্থী কূটনীতিক সাইদ জালিলি। কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়
হতে যাচ্ছে দ্বিতীয় দফার ভোট। নির্বাচন দ্বিতীয় দফায় গড়ানোয় নতুন নেতৃত্ব নিয়ে আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন ইরানের জনগণ। দেখুন সৃষ্টি ঘটকের আরও একটি প্রতিবেদন। কট্টরপন্থীদের ব্যাপক নির্বাচনী প্রচারণার মাঝে নারীর অধিকার, সামাজিক স্বাধীনতা, পশ্চিমের সাথে বৈরিতায় সতর্কতা এবং অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সমর্থিত কট্টরপন্থী প্রার্থীর সাথে পেজেশকিয়ানের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যে কারণে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে রানঅফে। এর মধ্য দিয়ে ইরানের সাধারণ জনগণের চাওয়া পাওয়া প্রতিফলিত হয়েছে। দেশের অন্য সব মানুষের মতো আমিও চাই যেন ইরানের নতুন প্রেসিডেন্ট অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগ দেন এবং দেশের জন্য ইতিবাচক পদক্ষেপ নেন। তিনি যেন দেশের মানুষের চাওয়া বোঝেন এবং নিজের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রাথমিক ফলাফলে মাসুদ পেজেশকিয়ান 2,40,00,000 ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী কূটনীতিক সাইদ জালিলির চেয়ে 1 কোটির বেশি ভোটে এগিয়ে আছেন তিনি। খামেনি সমর্থিত জালিলি পেয়েছেন 94 লাখের কিছু বেশি ভোট। আর এ থেকে এটি স্পষ্ট হয় যে ইরানের জনগণ এবার সংস্কারবাদী নেতাকেই দেশের নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে। আমি আশা করছি যিনি প্রেসিডেন্ট হবেন তিনি যেন তার প্রতিশ্রুতি রক্ষা করেন, যদিও পুরো সমাজের সহযোগিতা ছাড়া সেটি সম্ভব নয়। তরুণ প্রজন্ম দেশে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংস্কার চায়। এসব দাবি পূরণ করা খুব কঠিন নয়, কিন্তু কর্তৃপক্ষ দৃষ্টি দেয় না তাদের চাওয়া পাওয়ায়। আশা করছি এবার যিনি প্রেসিডেন্ট হবেন তিনি ইরানের জনগণের চাওয়া পূরণ করবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে ইরানের সবাই যেন স্বাধীনভাবে চলাচল করতে পারে। নতুন প্রেসিডেন্টের কাছে এটাই আমার চাওয়া। এদিকে শুক্রবারের নির্বাচনে গত 45 বছরের ইতিহাসে সবচেয়ে কম ভোটার উপস্থিতি ছিল। মাত্র 40% ভোটার ভোট দিয়েছেন। ইরানের জনগণের একাংশ বলছে নেতৃত্বে পরিবর্তন আসলেও দেশের মানুষের মধ্যে তার কোনো প্রভাব পড়বে না বলেই এবার ভোট দিতে যাননি তারা। সৃষ্টি ঘটক, 71। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরও 14 দিন জেল হেফাজতে থাকতে হবে। শনিবার সিবিআইয়ের এই আবেদন মঞ্জুর করেছে দিল্লির রাউস এভিনিউ আদালত। সিবিআই বলছে তদন্ত ন্যায় বিচারের স্বার্থে কেজরিওয়ালের হেফাজতে থাকা দরকার। আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ তাকে গ্রেফতার করে এটি। এর 3 দিন আগে একই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শনিবার তাকে আদালতে হাজির করানো হয়। আগামী 12 জুলাই পর্যন্ত তাকে তিহার জেলেই থাকতে হবে। তাই হেফাজতের মেয়াদ শেষ হলে সেদিন থেকে জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে আবারও আদালতে হাজির করানো হবে। অতিবৃষ্টিতে ভারতের গুজরাটের রাজকোট বিমানবন্দরের যাত্রী পিকআপ ও ড্রপ এলাকার ছাউনির একাংশ ধসে পড়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুজরাটের আবহাওয়া অফিস জানিয়েছিল দক্ষিণ গুজরাটের উপর একটি ঘূর্ণিঝড় সক্রিয় হয়েছে, যার ফলে রাজ্যের কিছু অংশে আগামী 5 দিন ব্যাপক বৃষ্টি হবে। অগ্রসরমান ওই ঘূর্ণিঝড়ের ঝটকাতে হঠাৎ করে ভেঙে পড়েছে বিমানবন্দরের ছাউনি। এর আগে গতকাল শুক্রবার দিল্লি বিমানবন্দরের ছাদের একটি অংশ ধসে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে ছাদটির উপর পানি জমে যায়। পানির ভার বহন করতে না পেরে এটি একসময় ধসে পড়ে ওই ছাদের নিচে চাপা পড়া এক ট্যাক্সি চালকের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে একদিনের ব্যবধানে দেশটির আরেক বিমানবন্দরের ছাউনি ধসে পড়ার ঘটনা ঘটল। 88 বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবে গেছে ভারতের রাজধানী দিল্লি। ভারী বৃষ্টি এবং বন্যার কারণে দুদিনে দিল্লিতে 11 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জলাবদ্ধতায় শহরটির যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন দিল্লির বাসিন্দারা। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। গত কয়েকদিন দিল্লিতে তীব্র তাপমাত্রায় হাঁসফাঁস অবস্থা বিরাজ করছিল। দিল্লির কোথাও কোথাও 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়। রাজধানী ও আশপাশের এলাকায় তীব্র পানি সংকট দেখা দেয়। কিন্তু গত বৃহস্পতিবার থেকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে রাজধানী জুড়ে তীব্র জলাবদ্ধতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দিল্লিতে 24 ঘন্টায় 228.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই পরিমাণ বৃষ্টি পুরো জুন মাসে দিল্লির গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। ফলে বৃষ্টিতে তাপ থেকে রেহাই পেলেও এখন উল্টো ভোগান্তিতেই দিল্লিবাসী। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে কাজে যাই। সাধারণ সময়ে 45 মিনিট লাগে, কিন্তু আজকে 2.5 ঘন্টা হয় এখানেই আটকে আছি। বন্যায় রাস্তায় গাড়ি, বাস, মোটরসাইকেল সব আটকে গেছে।
প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি একটা ট্রাকের পেছনে ছিলাম, ধীরে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ আরেকটা গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়, ফলে আমার গাড়ির সামনে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ভাগ্যক্রমে বড় কোনো বিপদ হয়নি। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী মুষলধারে বর্ষণ বছরের এই সময়ের জন্য স্বাভাবিকের চেয়ে 226% বেশি হয়েছে। এদিকে আগামী 1 জুলাই পর্যন্ত তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দিল্লিতে জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। পাশাপাশি পাঞ্জাব এবং উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলেও নতুন করে জারি করা হয়েছে বন্যার সতর্কতা। আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এতে সেখানে বন্যা পরিস্থিতির নতুন করে অবনতির আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছিল আসামে, তবে সেখানে এখনও পানিবন্দী রয়েছে 1 লাখের বেশি বাসিন্দা। সৃষ্টি ঘটক, ৭১। নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে ভূমিধসে 3 শিশুসহ অন্তত 9 জন নিহত হয়েছে। শনিবার দেশের একজন সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই বলেন, ভূমিধসে গুলমি জেলার মালিকা গ্রামের একটি ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে একই পরিবারে 5 সদস্য নিহত হন। দুর্ঘটনার সময় তারা ঘুমাচ্ছিলেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। গুলমির পার্শ্ববর্তী সিয়ানজা জেলায় ভূমিধসে এক নারী ও তার 3 বছরের কন্যা সন্তান নিহত হয়েছে। এছাড়া বাগলুং জেলায় ভূমিধসে আরও 2 ব্যক্তি নিহত হয়েছেন। জো বাইডেনকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড। বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর বাইডেনের স্বাস্থ্যগত উদ্বেগের কথা উল্লেখ করে আহ্বান জানানো হয়। দেশের সেবা করার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে প্রতিযোগিতা ছেড়ে দেওয়া উচিত শীর্ষক একটি সম্পাদকীয়তে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড যুক্তি দিয়েছে যে বাইডেন মার্কিন জনসাধারণকে আগামী মেয়াদের দাবি পূরণের ক্ষমতা সম্পর্কে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছেন। অবশ্য পদত্যাগ করার আহ্বান জানানো সত্ত্বেও আগামী নভেম্বরের শেষ পর্যন্ত বাইডেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা হলে বাইডেনকেই সমর্থন করার ইচ্ছা প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড। রাশিয়ার রাজধানী মস্কোর একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জন নিহত হয়েছেন। শনিবার রাশিয়ার বার্তা সংস্থা তাস এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিশিখার শহরতলির এই আবাসিক ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। পুড়ে যাওয়া ভবনটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, এই আবাসিক ভবনটিতে মূলত বিদেশি অভিবাসী শ্রমিকরা থাকতেন। তবে এই ঘটনায় মৃতদের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিস্ফোরণের ঘটনায় অন্তত 18 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। শনিবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় নিহতদের মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারীরাও রয়েছেন। এর আগে একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় 6 জন নিহত এবং অনেকে আহত হন। বর্ণ প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা গৌজা শহরের একটি বিয়ের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান এবং হাসপাতালে হামলা চালায়। এর মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে, তবে এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।